শ্রোতা বন্ধু 91.2 FM রেডিও সুন্দরবন প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। নানা কথা নানা গানে FM বেতার তরঙ্গের অনুষ্ঠানে আমরা আজ চলে এসেছি মাঠে ময়দানে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে আছেন বসিরহাটের গর্ব, সুন্দরবনের গর্ব, ক্রিকেটের বিশেষ ব্যক্তিত্ব জিনা মণ্ডল। তিনি বিশেষভাবে ক্রিকেটের বিশেষ দায়িত্ব সামলাচ্ছেন, নেট বলে। তার কাছে জেনে নেব তার আর্থিক অবস্থার কথা। আর এই ক্রিকেট খেলতে গেলে কিন্তু বিশেষ করে অবস্থা সম্পন্ন ব্যক্তিদের, বিশেষ করে ইকোনমিক্স কন্ডিশন তাদের হাই থাকে, তারাই কিন্তু এগিয়ে যেতে পারে। কিন্তু গরিব ঘরের এই ছেলেটি যে উঠে এসেছে, নেট বলিং করছে, তার বিশেষ কথা। দেখেন, সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। ক্রিকেট অ্যাকচুয়ালি বড় লোকের খেলা, তাই বলে যে গরিব ছেলেদের হবে না তা না, লেগে থাকলে ইনশাল্লাহ সব কিছু সম্ভব। তো যাই হোক, আমার ফ্যামিলিগত কন্ডিশন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আমার কী কন্ডিশন ছিল। আমি একদম দরিদ্র সীমানার নিচে থেকে উঠে এসেছি, বা বিশেষ করে আমি একটা মৎস্যজীবী ঘরের ছেলে। এই বাবা মাছ ধরে, ঠিক আছে, আমি নিজেও ধরি, ফান্না জাল পেতে মাছ ধরি। তাই আবার এলাকার অনেকের কাছে ঠাট্টার পাত্র, যে জেলের ছেলে, ঠিক আছে। তা আমার এলাকায় আমাদের ফ্যামিলি মাছ নিয়ে কারবার করতে হলে বুনো মাছ, আমাদের দেখা দেখি এখন অনেকেই মাছ ধরতে লেগেছে। যখন আমরা একাই ধরতাম তখন আমাদের জেলে বলে সবাই পরিচিত করতো, এখন অনেক ধরে, অনেকেই ইয়ে করে। তা আমরা তাদের সম্পর্কে বলতে চাই না, কারণ একটা ক্রিকেট বলের দাম 350 থেকে 400 টাকা দাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিনতে গেলে আমাকে উপার্জন করতে হবে। তাহলে ক্রিকেট একটা বল আপনার খুব জোর 1 সপ্তাহ চলবে, এটা টেনিস বল না বা প্লাস্টিক বল না যে অনেক দিন চলবে, ঠিক আছে। তাও এখন যা টেনিস বল তাতে করে বেশি দিন চলে না। তাই যাই হোক, ক্রিকেট খেলার মধ্যে কোনো সমর্থন আমার নেই। কিছুজন মানুষ আমাকে হেল্প করে, আমার ক্রিকেট শিক্ষক শ্রী সন্তোষ কুমার মণ্ডল, রঞ্জিত রয় স্যার, সন্দীপ পাত্র স্যার, আমার বেগমপুর গ্রামের অনেক ভালোবাসার মানুষ আছে, আমার আলউদ্দিন সর্দার ভাই আছেন, প্রধান সাহেব আছেন, জামাল সাহেব, ঠিক আছে, আমার এটিএম আবদুল্লাহ রনি কাকু, কাজী মাহমুদ হাসান, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার বিপ্লব দেবনাথ, আরও অনেকের নাম। অনেক মানুষ আমাকে হেল্প করে, সবার নাম আমি এক্ষুনি বলতে পারছি না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছ থেকে। দেখ, অনেক মানুষের দোয়া আশীর্বাদে আজ আমি এই ক্রিকেট খেলার রাজপথে পৌঁছেছি। এই বিশেষ খেলায় বিশেষ করে স্পন্সর থাকে, এই দিক থেকে জিনা বিশেষ করে স্পন্সর পেয়েছো কিনা? হ্যাঁ, আমি কয়েকবার দিল্লির থেকে 2টো স্পন্সরশিপ পেয়েছি, কিট, ব্যাগ, বা কলকাতা থেকেও পেয়েছি, যেগুলো আমার সরঞ্জাম দরকার কয়েকবার পেয়েছি, অস্বীকার করবো না। এলাকার থেকে কিছু পাইনি, কিন্তু কিছু ভালো মানুষের সহযোগিতা আমি স্পন্সরশিপ হিসেবে পেয়েছি। নিউ আমান পেন্স, তারা সবসময় আমার পাশে আছে, তাদের জন্যই আজ আমি গড়ের মাঠে পৌঁছেছিলাম। আমার বন্ধু আমান আমাকে প্রথম নিয়ে গিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। তার জন্যই আমি গড়ের মাঠে পৌঁছা, তার জন্যই আজ আপনারা আমাকে জিন্না বলেছিলেন। নাইলে আজ জিন্না যদি ক্রিকেট খেলা বাদ দিয়ে অন্য কিছু করতো, কত জিন্নায় আছে, তাহলে সব জিন্না তো আর ক্রিকেট খেলে না। তাহলে আমি স্পোর্টসের মধ্যে আছি বলে আপনারা আমাকে চেনেন। তাই বলে আমি যদি মাঠের কাজ করতাম বা অন্য কাজ করতাম, আপনারা তো আমাকে তুলে ধরতেন না। তুলে ধরার মতন বিষয় হয়েছে বলে আপনারা আমার কাছে বারবার ছুটে আসছেন। তাই বলে যে আমি এই করছি তা না, আমিও ধন্যবাদ জানাই আপনারা আমার এই গল্প কাহিনী তুলে ধরার জন্য। প্রত্যেকটা আমি যেসব কথা বলি, প্রত্যেকটা কথা কিন্তু এভিডেন্স আছে, যেটা বলবো সোশ্যাল মিডিয়া এভিডেন্স দেখাবো, ঠিক আছে। তো যাক, আপনারা তুলে ধরছেন যে বসিরহাট এলাকায় আরও কত দুস্থ প্রতিভা আছে, ফুটবল থেকে শুরু করে ক্রিকেট, ঠিক আছে, যারা আছে তাদেরকেও তুলে ধরার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই। প্রতিভার বিকাশ ঘটাতে আছে 91.2 FM রেডিও সুন্দরবন আপনাদের পাশে ও সাথে। ঠিক তেমনি এই প্রতিভাবান সম্পন্ন বিশেষ ব্যক্তি অর্থাৎ জিনা মণ্ডল ছোটবেলায় বেড়ে ওঠা, যদি সেই কথা অভিজ্ঞতার কথা একটু ভাগ করে নেওয়া যায়। দেখেন, আমার তো বল কেনার মতন ক্ষমতা ছিল না। আমি যখন ক্রিকেট শুরু করি তখন ডাবের মুচি নিয়ে খেলা শুরু করতাম, ঠিক আছে। তারপরে এলাকার বিভিন্ন মাঠে টেনিস খেলতাম। এই বেগমপুর মাঠে এসেই আমার ক্রিকেটের যোগসূত্র আবির্ভাব ঘটে। বিশেষ করে সুরাজদা আছে, আমাদের আলাউদ্দিন সর্দার, আমাদের জামাল প্রধান আছে, ঠিক আছে, আমাদের স্থানীয় বিধায়ক, প্রাক্তন বিধায়ক এটিএম আবদুল্লাহ, কাজী মাহমুদ হাসান। তো বিশেষ করে আমি যে মানুষটার হাত ধরে কলকাতায় গড়ের মাঠে পৌঁছেছিলাম, নিউ আমান পেন্সের কর্ণধার রিঙ্কু কাকুই আমাকে কলকাতার গড়ের মাঠে নিয়ে গিয়েছিল। ওখানে ট্রায়াল দিয়েছিলাম, ট্রায়ালে সিলেক্টেড হওয়ার পর থেকে ওখান থেকে আমি বিভিন্ন আইপিএল টিমের সাথে 5 বছর নেট বলার ছিলাম।
বা টোয়েন্টি-3তেও নেট বোলার হিসেবে দায়িত্ব ছিলাম। ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে টেস্ট সিরিজ হলো সেই সিরিজে আমি নেট বোলিং হিসেবে কাজ করেছিলাম। বা কলকাতা ময়দানে আমি 3 বছর সেকেন্ড ডিভিশন খেলেছি। জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা ডিস্ট্রিক্টের হয়েও আমি 3 থেকে 4 বছর খেলেছি। চিন্তামণ্ডল কাছে জানতে চাইবো যে বড় বড় যে ক্রিকেটার, ওয়ার্ল্ড কাঁপানো ক্রিকেটার, বিশেষ করে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং অন্যান্য যেসব বিশেষ ক্রিকেট আছে, গৌতম গম্ভীর, তাদের কাছাকাছি আসার যে অনুমতি বলতে দেখেন, আমরা টিভিতে খেলা দেখি, যখন 4 মারে 6 মারে আমরা সত্যি হাততালি দিই, কিন্তু কিভাবে মারে সেটা সবচেয়ে কাছ থেকে দেখে অনুপ্রেরিত বা কি আমার খুব ভালো লেগেছে যে বিরাট কোহলি কিভাবে তার ব্যাটিংটা কী করে, ব্যাট কীভাবে করে, ঠিক আছে, বড় বড় বোলাররা কীভাবে বল করে, খুব কাছ থেকে দেখে অনেক কিছু শিখতে পেরেছি। বা ইন্টারন্যাশনাল প্লেয়ারের কাছ থেকে দেখে শিখে সেই সব টিপসগুলো কাজে লাগিয়েছি, যে নিজের বোলিংয়ের পার্টগুলো আস্তে আস্তে যতটা আমার ছিল তার ছিল দ্বিগুণ, সেই পার্টগুলো কাজে লাগিয়ে উন্নতি হয়েছে। ইন্ডিয়া টিমের যে বিখ্যাত বলার হার্দিক পান্ডিয়া, তার যে অনুপ্রেরণা পাওয়া সেই অভিজ্ঞতার কথা যদি একটু বলো। হার্দিক পান্ডিয়া তো এখন বিশ্বের একটা কি অন্যতম বা সেরা অলরাউন্ডার বললেও বলা যায়। তার কাছে ব্যাটিং স্কিল, ঠিক আছে, তারপর বোলিংয়ের বিভিন্ন টিপস সেগুলোও আমি পেয়েছি। আমি ধন্যবাদ জানাই। আর বেশিক্ষণ কথা হয়নি, কয়েক সেকেন্ড কথা হয়েছিল, 15 সেকেন্ড 20 সেকেন্ড, যে টিপসগুলো আমি পেয়েছিলাম আমার জীবনের টার্নিং পয়েন্ট। অনেক অনেক ধন্যবাদ।